হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর এলিমিনেটর ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস রাজস্থান রয়্যালস এর পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আজকে ফার্স্ট ব্যাটিং করতে এসে ইন টোটাল 172 রান করছে। আর তার এগেইনস্টে চেস করতে এসে রাজস্থান রয়্যালস এই রানটা চেস করে নিছে 19 ওভারে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম ব্যাটিং করতে এসে যে রানটা মানে তারা ট্রাই করছিল, ওই রানটা হয়তো বা বুঝতে পারছে না, কিন্তু বাট রাজস্থান রয়্যালস খুবই ভালো বোলিং করছে ওই জায়গাতে। রাজস্থান রয়্যালস এর ক্রেডিট দেওয়া দরকার যে ভালো বোলিং করছে, যে নাকি আমরা লাস্ট পোস্ট ম্যাচ পোস্ট ম্যাচ শোতেও আলোচনা করছি যে আজকে দেখা যাবো যে চাহাল আর অশ্বিনের পারফরমেন্সটা কতটুকু আহ, মানে ইম্পর্টেন্ট হইব আজকের ম্যাচটার লেগা। কারণ রাজত পাতিদার যেরকম ব্যাটিং করতেছে স্পিনের এগেনস্টে, তো আজকে দেখা যাবে সেই জায়গাতে আজকে রবিচন্দ্রন অশ্বিন 4 ওভারে 19 রান নিয়েছে 2 উইকেট দিয়ে, আর 2 উইকেট নিয়ে। তো এই জায়গাতে তোমরা কি মনে হয় এই মানে আজকের ম্যাচটার উপর টোটাল যদি ওভারঅল ভিউটা রাখো? আজকে তো টসটা এরকম একটা ভালো ফ্যাক্টর আছিল, কারণ হ্যাঁ, লাস্টে ডিউ আছিল। ডিউ থাকলে তো মানে লাস্টে বল করতে খুব অসুবিধা, ব্যাটসম্যানের লিগে খুব হেল্পফুল হয়ে যাবে। যেটা টসের সময় দুনো ক্যাপ্টেনই কইছে টস জিতলে ফিল্ডিং মানে নিত। তো আজকে তারা আর রাজস্থান রয়্যালস টস জিতে ফিল্ডিং নিছে। হ্যাঁ, কিন্তু বেঙ্গালুর যদি ফার্স্ট ব্যাট করে, তারা আমরা দেখছি একটা কি রে লাস্ট কিছু কইছি তোর ম্যাচে সাউন্ড অফ ভালো করতে তুই স্টার্ট করে, কক্সবাজার ইয়ানে ভালো রান করে, মানে তারা একটা খেলার স্টাইলটা তারা ওই চেঞ্জ করছে। আজকে কিন্তু তারা ওই রকম ভাবে খেলতে পারছে না একদম স্টার্টিং থেকেই। তারা যে ট্রেন্ট বোল্ট রাজস্থান রয়্যালস এর দারুণ বল করছে, মানে প্রথম হেয়ার উপরেই আর শিবির দ্বারা ছিল। ফার্স্টে যদি উইকেট নিয়ে আনে তাহলে মানে প্রথম থেকেই তারা আটকে দিতে পারে আরসিবি। তো ট্রেন্ট বোল্ট প্রথম 2 ওভার উইকেট পাইছে না, ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ফার্স্ট ওভারে 2 রান দিছে, সেকেন্ড ওভারেও 2 রান দিছে, থার্ড ওভারে 2 রান দিছে, প্লাস ডুপ্লেসিস আউটও করছে। তো প্রথম 6 ওভারে আরসিবি মেবি 50 রান আসছিল, কিন্তু 50 রানের ভিতরে মানে 6 ওভারে 50 রানের মধ্যে ট্রেন্ট বোল্ট জাস্ট 3 ওভারে মাত্র 6 রান দিছে। ওই জায়গাতে আরসিবি যে একটা ফ্রি ফ্লুয়েন্টলি খেলে, ওই আজকে খেলতে পারছে না। তারপর তারা বিরাট কোহলি মানে আমরা দেখি, মানে খুব কম দেখি যে বিরাট কোহলি এমন জায়গায় সেট হয়েছে আউট হতে। 25-20 প্লাস এরকম রান করলে বিরাট কোহলি বড় ইনিংসই খেলে। ও খুব রেয়ার এই টাইমে আউট হয়ে যায়। বড় ম্যাচে দেখছি আমরা এই পজিশনে সেট হয়েছিল আউট হয়ে যেতে। ওয়ার্ল্ড কাপের ফাইনালে আমরা দেখছি, কিন্তু আজকেও সেম চাহালের বলে মারতে গিয়ে আউট হয়ে গেছে। তারা আজকে 172 রান করছে, কিন্তু কেউই তারা 35 পর্যন্ত করতে পারছে না। সবাই ভালো স্টার্ট করে সেটা আহ বড় স্কোর করতে ব্যর্থ সবাই। বিরাট কোহলি 33 ভালো খেলছিল, ফাফ ডু প্লেসিসও 17 রান করছে, ক্যামেরন গ্রিন 3 নম্বরে আজকে আইছে। 3 নম্বরে আজকে ভালোই খেলছিল, কিন্তু যে জায়গাতে অ্যাটাক করবো অ্যাটাক করতেও ছিল, ওই জায়গাতে আউট হয়ে গেছে। আর অশ্বিন একদম দারুণ বল করছে আজকে। মানে আমি দেখছি না আজকে অশ্বিনটা অফ স্পিন করতে খুব করছে, এমন না করছে না, মানে খুব আজকে ওই ক্যারাম বল লেগ স্পিন টাইপ এরকমই বল করতেছিল। মানে অফ স্পিন খুব কম করছে। রজত পাতিদার একটা বলও মনে হয় না অফ স্পিন করছে। তো রজত পাতিদার ভালোই খেলছিল 34-22 বলে, কিন্তু একটা সময় আসলে তারা ভালো স্কোর একটা করতে পারতো, আরো অনেক আরো বড় রান। ম্যাক্সওয়েল যে জায়গায় আউট হয়েছে, প্রথম বলে আউট হয়েছে, মানে ক্যামেরন গ্রিন আউট হয়েছে, নেক্সট বলে ম্যাক্সওয়েল আউট হয়েছে। ম্যাক্সওয়েলের ফর্ম তো খুব খারাপ, মানে জঘন্য ফর্ম, রান তো নাই। 9টা কিন্তু ইনিংসে আজকে টোটাল 52 রান করছে টোটাল। হ্যাঁ, তো আজকে সেটা প্রথম বলে এটা কি শট মারলো, মানে এটা কিছু বুঝলাম না। তারপরে মহিপাল লুমরো, ঠিক আছে, হ্যাঁ, ভালোই করে আইতেছে, রেগুলার চান্স পাইছে না, কিন্তু ভালোই খেলতেছে। দিনেশ কার্তিক, হ্যাঁ, আজকে অনেকটা আশা আসতো দিনেশ কার্তিকের উপর। দিনেশ কার্তিকও প্রথম বলে আম্পায়ারে আউট দিয়ে দিছে। তারপরে ভালো আবার মানে ডিআরএস এর নট আউট, যদি এটা কন্ট্রোভার্সিয়াল আমি বলি। তো তারপরে জিনিস কার্তিক 13 বলে মাত্র 11 রান করছে, তো লাস্টে ফিনিশিংটা দিয়ে দিতে পারছে না। দিনেশ কার্তিক থেকে আমরা এই সিজন যতটুকু মানে ভালো পারফরমেন্স দেখছি, আজকে যদি 13 বলে 20-25 রানও করতো, তবু আর একটু রানটা হতো। তো তারা 172 এটা চেস করতে হয়, সেটা আর রাজস্থান রয়্যালস এর মানে আমি কিন্তু তারা কমফোর্টেবলি আসিল স্টার্টিং থেকে। ম্যাচের পরে ফার্স্ট ইনিংসের পরে শূন্য ইন্টারভিউতেও কইছে যে এটা বিলো পার তারার লিগে। তো ওই জায়গা থেকে আরসিবি যদি ম্যাচটা জিততে হইতো, তার একটা ফিল্ডিং ভালো করতে লাগতো,
প্লাস তারা স্টার্টিং আবার উইকেট পেতে লাগবে। তো তারা দুইটার একটাও করছে না, একটা বলও বেশি একটা ভালো করছে না আমি বলবো। আর ফিল্ডিং তো মানে প্রথম তবে 35 ইয়ের রানের মধ্যে মনে হয় 15 রান মিনিমাম মানে ফালতু ফিল্ডিং এ দিছে। যে জায়গাতে আমি একটা পয়েন্ট রিটার্ন করতে চাইতেছি, যে জায়গাতে ইয়াস দেয়াল 2 ওভারে 26 রান গাইছে, এই জায়গাতে ইয়াস দেয়াল 2 ওভারে 12 রান 2 উইকেটও হইতে পারতো। যে না, জায়গাতে ক্যামেরন ম্যাক্সওয়েল ক্যাচ, গ্রিনের যে আউটটা মানে যে ক্যাচটা হ্যাঁ মিস করছে, এটা এটা একটু টাফ ক্যাচ। এটা একটু না, এটা অনেক টাফ কেস। এটা অনেক হ্যাঁ টাফ, এটা টাফ ক্যাচ। শুধুমাত্র ক্যামেরন গ্রিন দেখাই অতটুকু হুম। পর্যন্ত পৌঁছাতে পারছে। যদি হ্যাঁ জায়গায় অন্য কোনো প্লেয়ার হইতো মানে ট্রাইও করতে ভালো না, মানে ওনার মাথার উপর দিয়ে গেল বলে। তবে হ্যাঁ, আহ, 3 ওভারের পরে 4 ওভার, 4 ওভার 4 ওভারের 35 রান আসলো হুম। হুম। রাজস্থান রয়্যালস। ওখানে ভালো স্টার্ট হয়ে গেছে অলরেডি। তারপরে যে একটা ক্যাচ মিস করছে ম্যাক্সওয়েল, বাপারি বাবা, হ্যাঁ, সেটা তো একদম লাড্ডু। এইরকম ফিল্ডিং হলে তো মনে হইব 6 ম্যাচের রানিং এখানে আছে, জিততেছে এরা। মিউট মিউট। এই 6 ম্যাচের রানিং জিততেছে এরা। আজকে যদি কোয়ালিফায়ার এই এলিমিনেটর 1 ম্যাচে আই সেটা যদি ফিল্ডিং করে আসে এরা, তাও 173 রান চেস করতে হয়, সেটা যদি স্টার্টিংটা এইভাবে দেয়, তাহলে অপোজিশন যেই হোক এই ম্যাচটা ছাড়াই নিয়ে যাবো। ম্যাক্সওয়েলের একটা ক্যাচ নি, ম্যাক্সওয়েলের এটা কিতা, এটা তো মনে করো ওই আমাদের মানে যে একদম লো লেভেল, যার হাতে সবচেয়ে ক্যাচ মিস হয়, হেও মনে এটা ক্যাচটা ধরে লাগো। আর যে ম্যাক্সওয়েলের তুমি রাখছো একটা ভরসাযোগ্য ব্যাটসম্যান আয় সেটা প্রথম বলে আউট, ফিল্ডিং আয় সেটা মোলাকে ছাড়ে দিছ, তো এখানে কি তার নিজের রান ডং আউটও মিস করছে। ডং তামাশা দেখানোর লাগে ফিল্ডে আছে নাকি তা হে খেলানোর লাগে ফিল্ডে আছে? এটা আইপিএল এর ইলেভেনের ম্যাচে যদি ইতিহাসের, তুমি এইভাবে পারফরমেন্স করো, তাহলে তোমার থেকে কি আশা করতে পারে টিম ম্যানেজমেন্ট কো আর বাকি টিম মেম্বাররা? আইপিএল এর ইতিহাসের রাব্বিশ কোন প্লেয়ার যদি থাকে আইপিএল ইতিহাসে, মানে আমার মতে হইতে পারি না কেউ, মানে হইতে পারে তোমরা তোমার অপিনিয়ন আর আরেকটা পার্থ হইতে পারে। প্যাটেলের মতে, দুজনের মতে। রাব্বিশ প্লেয়ার অখন একটা পয়েন্ট হইতে পারে যে ম্যাক্সওয়েল 1-2টা সিজন ভালো খেলছে, আরসিবির হয়ে একটা সিজন খুব ভালো খেলছে, ইভেন পাঞ্জাবে তিনটা থাকার সিজন ভালো সময়ও। খেলছে, হ্যাঁ। হ্যাঁ। 3টা সিজন ভালো খেলছে আরসিবি। খেলছে, ভালো খেলছে, খেলে তোমার মানে মানে ম্যাক্সওয়েল মনে করো ঘটনা কেমন হয়েছে, খেলছে, আমি কইতাছি, ম্যাক্সওয়েল খেলছে হচ্ছে আরসিবির 16টা ম্যাচে মনে করো 2টা 3টা ম্যাচ খেললে সেটা হে দেখা দিছে পুরো সিজন। কিন্তু এইবারের সিজনে হে একটা ইনিংস পর্যন্ত ভালো খেললে দেখাইতে পারছে না, যে ইনিংস এর বদলতে হেরে মানতে পারবো যে হ্যাঁ ঠিক আছে ম্যাক্সওয়েলের একটা ইনিংস বা 2টা ইনিংসের লাগে তুমি খেললে যাও। হেরে মিডলে ইনিংস রাখছো এর লেগে যে একটা বা 2টা ইনিংস খেললে যাবা, হেরে 14টা ম্যাচ খেলতে লাগতো আরসিবির না। হয়ে, হ্যাঁ আরসিবির হয়ে একটা দুইটা ইনিংস সে ভালো মানে একটা দুইটা সিজন ভালো খেলছে। ইভেন পাঞ্জাবের হয়ে একটা সিজন ভালো খেলছে, একটা হয়তো একটাই আমার ঠিক মনে পড়তেছে না আর যে। ওই সিজনে তো তুমি হে যদি ধামাকা, ওই সিজনের কথা কই লাভ নাই, ওই সিজনের লাগে ওই পাঞ্জাব ফাইনালে পর্যন্ত গেছে। এসব, আচ্ছা সবকিছু ঠিক আছে, ব্যাটিং বোলিং ঠিক আছে, বাট ফিল্ডিং এত লাড্ডু ক্যাচ এসব, মানে ফাইনাল ম্যাচে ক্রাঞ্চ ম্যাচে যদি তুমি ইভেন কি রানও করছো না, ওই জায়গাতে যদি ক্যাচটাও যদি না ধরো, রান আউটও মিস করো, তাহলে একটা টিম কিভাবে জিতবো? ওইটাই তোমার ওই এটাই ঘটনা হয়েছে। ম্যাক্সওয়েলের ব্যাপারটা যদি আনি আর কি, মানে তার অপশনই নাই ব্যাটিং এ। তারা উইল জ্যাক্স আসছিল, উইল জ্যাক্স যদি থাকতো তাহলে ম্যাক্সওয়েল চান্স মানে পাইলো না হইলো। তো চান্স তারা পেল না। ইন্ডিয়ান ব্যাটসম্যানরাও অনুযায়ী মানে ম্যাক্সওয়েল খেলাইতেছে হয়তো বা যদি ব্যাটিং এ যদি 20-22 রান করে, বোলিং হুম। এ যদি একটা দুটো উইকেট পায় না, হুম। এটাই হুম। হচ্ছে একটা। এর লাগে অনুযায়ী ওদের জায়গা থেকে খেলতে আছে। নাহলে আরেকটা প্লেয়ার অনুজারাবাদ, আরেকটা আছে ওই সুয়াস প্রভুদেব স্যার, হ্যাঁ একটা হুম। ইনিংস জাস্ট খেলছে, ও ভালো খেলছে না। তো তারা মানে প্লেয়ারও নাই, চার লিগে আরে খেলাইতে আছে আর কি। ঠিক আছে, ম্যাক্সওয়েল ঠিক আছে, কিন্তু যে পারফরমেন্স করছে ম্যাক্সওয়েল, বাবারে বাবা, নেক্সট সিজন হেরে কে অপশনে কি করবো এটাই দেখা। ঠিক আছে এটাই যেটা তো কইছে মানে, যে অপশন নাই, কিন্তু এর নিজের উপর তো একটা ভরসা থাকবো না যে আমি কি কোটা, এমন না যে আমাদের ঘরোয়া প্লেয়ার বা আনকে প্লেয়ার বা এমন একটা প্লেয়ার না, হে ন্যাশনাল লেভেল প্লেয়ার এবং ভরসাযোগ্য প্লেয়ার। এর নিজের উপর তো একটা কনফিডেন্স থাকবো যে আমি এই টিমে থাকি, সেটা আমার উপর ভরসা রাখি, সেটা আমার কি করতেছে আমি টিমের উপর ওই সেটা। ঠিক আছে ব্যাটসম্যানে পারতাছে না, ফিল্ডিং এ করো, ফিল্ডিং এ পারতাছে না অন্যদিকে করো, হে কোনো দিকেই করতেছে না। তো এই একটা প্লেয়ারের যদি তুমি একটা আহ, এই জায়গাতে সেটা যদি যে মিডল অর্ডারে যার উপর ভরসা হে যদি এরকম পারফরমেন্স দেয়, তাহলে বলার আর ব্যাটিং তো একটু না একটু তো আপসেট হইব, প্লাস টিম ম্যানেজমেন্টের আর এরকম রেজাল্টে আশা করা যায়। বড় ম্যাচ জিততে গেলে মানে তোমার ফিল্ডিং ভালো করতে হইব, ব্যাটিং বোলিং যা কিছু হোক, ফিল্ডিং ভালো করতে হইব। তো
যে জায়গাতে বিরাট কোহলি নিজে এত এফোর্ট দিতেছে, কত দূরের থেকে এসে ফিল্ডিং একটা থ্রো করছে, ইভেন ক্যামেরন গ্রিনও স্টাম্পিংটা ঠিক ভালোই করছে, যতটুকু করছে ভালোই করছে। তো একটা ফিল্ডিং তো টিমরে জোশ দেয়। মানে যে জায়গাতে তুমি মনে করে দেখো আরসিবি লাস্ট যে 5টা 6টা ম্যাচ জিতছে, বিরাট কোহলি 2 থেকে 3টা রান আউট করছে। ওই 2-3টা রান আউটে কিন্তু টিমের যে মোরালটা অনেকটা আপহেল্ড হয়ে আসলো। ওই জায়গাতে যদি রান আউটটি না হইতো, হয়তো ম্যাচের পরিণাম অন্যরকম থাকতো, কিন্তু এইসব ফিল্ডিং করলে কোনোভাবে জিততে পারতো না। আর ম্যাক্সওয়েলের নিয়ে ভাবা দরকার নেক্সট ইয়ার তারা কি করতে পারে। আমি তো কুমু রিলিজ করো, আর যে টিমে নিব ভাই দেখা বুঝা নিও দরকার। কারণ এইসব প্লেয়ার মানে কিছু বলা যায় না। কারণ তুমি আমরা প্রত্যেকবারই মিচেল স্টার গ্রুপের কোশ্চেন মার্ক করছিলাম। আমি কিন্তু আমরা আগেও ভিডিওতে কইছি যে মিচেল স্টার এরকম স্ট্রেচারের প্লেয়ার, হে এক সময় না এক সময় একটা ক্লিক করে দিয়ে যাবো। আর প্লে অফে বা বড় ম্যাচের লিগে এইসব প্লেয়াররা আছে না, মানে তারা তৈয়ারি থাকে কোন সময় বড় ম্যাচ খেলুক। এই জায়গাতে পারফরমেন্সটা করছে, ইভেন কইরা দিয়েছে, তার পাশাপাশি তারা ফাইনালেও গেছে। ম্যাক্সওয়েল রে নিয়ে আসি নেক্সট ইয়ার যে কোনো টিমই, মানে আরসিবি না, যে কোনো টিমই নিব একটু ভাবতে হইব। কিন্তু আজকের ম্যাচে যদি বিশেষ করে হয়, কিন্তু রাজস্থানের যে বোলিং ডিপার্টমেন্টে যেখানে আশ্বিন হুম আর ট্রেন্ট বোল্ট, হুম। এই দুজনের বোলারিং এ তোমার রাজস্থান এই বেঙ্গালোরের রানটা অনেক আটকায় দিছে। না আশ্বিন আমরা তো গতদিনই কইলাম যে আশ্বিন 4 ওভারে 19 রান চাহাল আর দিছে, অশ্বিনের ট্রেন্ট যে বোল্ট 4 ওভারে ওভারটা। 16 রান দিছে, হুম হুম 8 ওভারে 35 রান। তো একটা হুম হুম 8 ওভার, এই যদি 8 ওভারে 35 রান যদি বাদ দাও, বাকি 12 ওভারে কত রান গেছে? 137 রান। 137 রান। তো তুমি চিন্তা করো তাহলে এই 8 ওভারও যদি মনে করো 80 রানও যেত, কি লেগে 12 ওভার 137 রান, মানে তোমার 11-12 করে যেতেছে। হুম আর হুম। এটি যদি 8-9 করে যেত, তোমার এই স্কোর কয়ে যেত। তো এইখানে এটা যে তো 100, এক্সেপশনাল, সন্দীপ শর্মা হ্যাঁ 4 ওভারে 44 রান 45 রান গেছে, এটা তো এক্সেপশনাল। এরকম রান হয় না 48 রান সন্দীপ না শর্মা। এরকম, এটাই কথা। তো এই যে 172 আটকনের, এই 72-এ 8 কনের ফলেই আজকে হয়তো রাজস্থান এত ফ্রিলি খেলতে পারছে বা এত টার্গেটটা চেজ করতে পারছে। তো এখানে ট্রেন্ট বোল্ট আর আশ্বিনের অবদান অনেক বেশি যে আর আজকে জিততে। সেলুট করতে হইব রিয়ান পরাগ আর সিমরন হেটমায়ার, স্পেশালি রিয়ান পরাগ। কতটা কম্পোজ, কতটা কামনেস দেখাইছে ইনিংসটাতে, যে সময় বিল্ড করতেছিল উপর দিকে উইকেট পড়তেছিল, মানে যেভাবে মানে শট মানে চালু করতেছে, শট করতেছে, এই জায়গাতে কিন্তু এর কনফিডেন্সটা অনেকটা হাই। কাম কম্পোজ, টোটালি রিয়ান পরাগ 2.0। আমরা প্রত্যেক সিজনের প্রথম শুরুতেই কয়েছি যে রিয়ান পরাগ দেখা মানে যে কোনো মানে যে কোনো ফ্যান্স বা যে কোনো ভিউয়ার্স সবাই মুগ্ধ হয়ে যাবে এত ড্রাস্টিক্যালি একটা পার্সোনালিটি কিভাবে চেঞ্জ হয়। তো মানে সবই কিছুই মানে দেখতে গেলে একটা মাইন্ডসেটের ব্যাপার। মাইন্ডসেট যদি কারোর ক্লিয়ার থাকে, ওই ওই প্লেয়ারটা বা ওই পাশাপাশি যদি হার্ডওয়ার্কটা যদি মানে কইরা থাকে সেই পরিমাণে, তাহলে হেয়ার পারফরমেন্স অবশ্যই আজকে নয় 2 দিন পর হইলো ভালো হইব। আর সিমরন হেটমায়ার কিন্তু তারার মানে সাইন্ড ফিনিশার রাজস্থান রয়্যালস এর। এই সিমরন হেটমায়ার না থাকার কারণে কিন্তু তারা এই লাস্ট 3-4টা ম্যাচ হয়তো বা মানে ভালো শেষ করতে পারছে না। সিমরন হেটমায়ার যে ফিনিশিং রোলটা করে রাজস্থান রয়্যালস এর, এই মিসিংটা আসলো আজকে। হে টিমে আইসে, অবদান দিয়ে গেছে, ম্যাচটা জিতাই নিয়ে গেছে। তো আরসিবির যদি ওভারঅল সিজনটা দেখো এবার, ওভারঅল তার পারফরমেন্স ওয়াইজ পাশাপাশি মানে সবকিছুতে, ইভেন কি ফাফ ডু প্লেসিসও তারা 3 সিজন অলমোস্ট 3 সিজন ক্যাপ্টেনশিপ করে নিছে। সামনে মেগা অকশন, তো তারা কিরকম স্ট্র্যাটেজি থাকতে পারবো? কারণ তারা এদিকে রিটেন করার মতো কিন্তু প্লেয়ার খুবই কম। মানে আমি ধারণা, আমার নিজস্ব ধারণা আর কি। কারণ তারা বিরাট কোহলি আর মোহাম্মদ সিরাজ ছাড়া তারা কেউ মানে ইন্ডিয়ান প্লেয়ার তারা আর কেউ রিটেন করার মতো আমি দেখি না। মানে ওই যে 4 জনের যে রিডেমশনটা এটার উপরে বেস করে বুঝতেছি। পাতিদার আর পাতিদার হ্যাঁ, রাজত পাতিদার একটা থাকে আছে, রাজত পাতিদার, মোহাম্মদ সিরাজ আর বিরাট কোহলি এই ইন্ডিয়ান পার্সপেক্টিভে। আর ফরেনের পার্সপেক্টিভে কারে রিটেন করতে পারে, আর তার স্ট্র্যাটেজিটা কি থাকবো সামনের মেগা অকশনে? কারণ তারা তো প্রত্যেকবারই মেগা অকশনে মানে অকশন টেবিলে হেরে যাবে। ম্যাচ তো দূরের কথা, ট্রফি তো দূরের কথা, অকশনই হেরে যাবে। অকশানে হাইরা জায়গা এটা ঠিক আছে, তারা পারফরমেন্স ওইভাবে করতে পারে না, এটা দেখে আমাদের এমন মনে হয়। কিন্তু আসলে অকশনে যদি আমরা দেখি, তাহলে তারা স্কোয়াডটা যদি আমরা দেখি আর কি, আমার মনে হয় না যে দেশের স্কোয়াডটা সেই খারাপ আছে।
আর ব্যাটিং লাইন আপটা যদি আমরা দেখি আর কি, মানে প্রথম 6-7টা ব্যাটসম্যান যদি মানে আমি যদি দেখি তাহলে ওপেনিং ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলি, 3 নম্বরে যদি দেখি রজত পাতিদার, তারপরে ম্যাক্সওয়েল, গ্রিড, তারপরে ডিকে, মানে 6টা ব্যাটসম্যান ইডি, তারপরে আবার উইলিয়ামস, মানে যে কোনো ব্যাটিং লাইন আপ, মানে এই ব্যাটিং লাইন আপের সামনে যে কোনো ব্যাটিং লাইন আপ ফ্লপ হয়ে যাবে আমার মতে। হ্যাঁ, স্পেশালি বোলিং ডিপার্টমেন্ট আর কি। আর বোলিং পয়েন্ট অফ ভিউতে ডিপার্টমেন্টটা তো ডিকে ডিকে কিন্তু এই বছর রিটায়ারমেন্ট নিয়ে নিছে, ইভেন কি আজকে মানে আজকে লাস্ট ম্যাচ আসলো। তো ওই রকম পার্সপেক্টিভে তারা না, আমি স্ট্র্যাটেজিটা এই কি? সিজনের হ্যাঁ, কথাটা করতেছি আর কি, যে মানে হ্যাঁ, হ্যাঁ, কিছু যে পয়েন্ট অপশন টেবিলে হারিয়ে থাকা, তো অপশন টেবিল ঠিক আছে, কিন্তু তারা ঘটনা হচ্ছে তারা ইন্ডিয়ান প্লেয়ারের উপরে ভরসা কম দেখায়। সব থেকে তারা হ্যাঁ, যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা, যেমন মাহিপাল রোমরোর এই সিজন হুম, প্রথম 3-4টা ইনিংস ভালো, মানে ভালোই খেলছে, কারণ যে হুম, জায়গায় ব্যাট করে ফিনিশার টাইপ করি আয়ে ভালো হুম, ব্যাট করতেছিল। তারপর তারা ম্যাচ খেলা না, ইন্টার প্লেয়ারও রাখে হুম, না, মানে উল্টা পাল্টা করে, তারা ফরেন প্লেয়ারের উপর বেশি ভরসা করে। আম্বাতির একটা কথা বলছিল, দেখ, এই কথাটাতে আমি এগ্রি করছি, যে হ্যাঁ বলছিল যে আরসিবির টিমটা তারা কাপ জিততে পারে না, কারণ তারা যে টপ, মানে টপ লিস্টের যে ব্যাটসম্যান তারা তারা প্রথমে ব্যাট করতে আয় পড়ে, যখন হুম। প্রেশার সিচুয়েশন থাকে তখন তার ইয়ংস্টার প্লেয়ারের চ্যাম্পিয়ন, মানে এবং যখন প্রেশার সিচুয়েশন থাকে তখন তারা ওই লেভেলের প্লেয়ারটি থাকে না, এটা ঠিক কথা বলছে কিন্তু হ্যাঁ, একদম। আম্বাতির আগে। তো তারা ঠিক সেম। তো আজকে যদি দেখি আমরা ডিকে আর লাস্ট সিজন এটা সম্ভবত, আমি চাবো হ্যাঁ আরো খেলো, না ভাল লাগে। ধোনি একটা টাইপের ঠিক আছে, কিন্তু হ্যাঁ কিন্তু পারফরমেন্স করতে আছে আরসিবির হইয়া 3 সিজনে, যে 3 সিজন খেলছে এজ এ ফিনিশার খেলছে, এজ এ দুইটা ফিনিশার সিজন ভালো করছে, লাস্ট সিজনটা মানে খারাপ 3টা গেছিল। সিজন যদি কাউন্ট করি আর কি, তিন হ্যাঁ, সিজনে হ্যাঁ, রান প্রায় 900+, 900+ হুম, রান, মানে হুম, হুম, ভালো ভালো, কিন্তু এজ এ ফিনিশার হুম, যদি ওই স্পটে আয়, সেটা কেউ যদি হুম, 300 রানও করে পার ইয়ার, হুম, তো হুম, হ্যাঁ 317 মেবি রান করছে, স্ট্রাইক রেট 160+, হুম, 166+, তো ভালো রান করছে। তো ওই স্পটটাতে আয় সেটা কেউ আবার ফিল আপ করার মুশকিল আছে, দিনেশ হুম, কার্তিকের স্পটটা। তো হ্যাঁ ঠিক আছে, দিনেশ কার্তিকের পরেও চিন্তা ভাবনা করতে লাগবে, নতুন প্লেয়ার তারা দেখতে লাগবে, উইকেট কিপার ব্যাটসম্যান অনুজ রাওয়াত আছে, উইকেট কিপার ব্যাটসম্যান, হুম। কিন্তু হ্যাঁ ওই জায়গা থেকে পারফরমেন্স করতে পারবে এজ এ ফিনিশার, আমার মনে হয় না। এজ এ ফিনিশার যদি আইপিএল আমরা দেখি এই সিজন প্রতিটা টিমের হইয়া সেই ওই কেউই কিন্তু এত ভালো পারফরমেন্স করতে পারছে না। হুম। হার্দিক পান্ডিয়া ফ্লপ মুম্বাই হুম। ইন্ডিয়ান্সে, শুধুমাত্র রাজস্থান রয়্যালস এর হ্যাট মেয়ার ভালো খেলছে। তো কলকাতা তবে নাইট দিল্লির রাইডার্স কিন্তু এর, ডিস্টেন্স স্টপসও ভালো ফিনিশ করছে অলমোস্ট। হ্যাঁ আমি আইতাছি, এবং কলকাতা নাইট রাইডার্স এর রমনদীপ যে কয়েকটা বল খেলে ভালো খেলছে, স্টাফ সব হুম, থেকে ভালো যেটা করছে, নো ডাউট দারুণ খেলছে একটাই, কিন্তু বাকি তো মুম্বাই ইন্ডিয়ান্স এর হার্দিক পান্ডিয়া ফ্লপ, টিম ডেভিড ফ্লপ প্রতিটা, তো এই জায়গায় জিনিস ক্ষেত্রে ভালো একটা খেলছে, তো তারা নেক্সট ইয়ার এই স্পটটারে ফিল আপ করার সবচেয়ে বড় সমস্যা হয়ে যাবে। আর হুম, নেক্সট ইয়ারের রিটেনশন পলিসিটা কি হবো আমরা জানা নাই, ওখানে মিটিং হচ্ছে না। তো যদি আমরা যদি দেখি লাস্ট যে রুলসটা, 3টা ইন্ডিয়ান প্লেয়ার, একটা ফরেন হুম। প্লেয়ার, ওই 4টা প্লেয়ার মানে 3টা ইন্ডিয়ান প্লেয়ার আর একটা ফরেন প্লেয়ার, লাস্ট ইয়ারের রুলস অনুযায়ী যদি আমরা দেখি তাহলে প্রসেনজিৎ কৌ যে কোন 4টা প্লেয়ারে আরসিবি রিটার্ন করতে পারে, আমরা দেখতেছি না, তুমি ঘুমাই দেখতেছো, এবার আমরা আনসার দাও। রিটেনশনে তো এখন রাখলে আর কারে রাখবো? সিরাজও রাখবো মনে হয়, ফাস্ট বোলার একজন রাখবো, বিরাট কোহলি রাখবো। আর মনে হয় না কি লাগে বিরাট কোহলির তোমার এই মানে ফার্স্ট হিট সিরিজ যদি দেখি তাহলে যেমন তোমরা কইছো যে একটু আগে রজত পাতিদারের করছে, এরকম এরকম কত রজত পাতিদারের যে ছেড়ে দিছে বিরাট বেঙ্গালোর, এটা কইয়া লাভ নাই। এটাই তো তার সবচেয়ে বড় ভুল হয়েছিল, কত এই রজত ভুলটা যাতে পাতিদারের আবার ছেড়ে রিপিট দিছে। না করে আর কি। দেবদূত পাতিকাল পারফরমেন্স খারাপ দিছিল আহ, বেঙ্গালোরে যখন আসিল। খারাপ খারাপ দিস খারাপ দিছে না, বাট রিটেন করার মতো তার কাছে মানে অপশন আসলো না, তখন তো সত্যি 4 জন কথা রিটার্ন যেটা। না, না তখন তো তার অনেক রিটার্ন আসলো, এরা এমনি ছেড়ে দিছে। না না, তখন রিটেনশন আসলো, তোর রিটেনশন মনে আসলো। আছে? এটাই কইতাছে তো এরকম, মানে ঠিক আছে দেবদূত পাতিকালের মানে বেঙ্গালোরের তরফ থেকে ইন্ডিয়ান প্লেয়ারের রিটেনশন করানোর ট্রেন্ডটা বিরাট কোহলি ছাড়া আমি আর কারোর পাইছি না। তো এর লেগে কইতাছি যেভাবে যে ইন্ডিয়ান ট্রেন্ডিং চলছিল। ইন্ডিয়ান ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে রজত পাতিদারের মতন কত প্লেয়ার আছে তারা ছেড়ে দিছে, আচ্ছা ঠিক আছে বাদ দাও, আমরা আরেক প্লেয়ারের লই এলাম।
তো বিরাট কোহলি মানে বেঙ্গালোরের তরফ থেকে রিটেনশন করাটা আশা করা যায় না যে কারে রিটেনশন করবো, সারা দিতে পারে। তারা ফরেনের উপর ইন্টারেস্টেড থাকবো, যদি ম্যাক্সওয়েল তারা যদি আবার নিলামে হয় ম্যাক্সওয়েলের না পেলে আরেকটা লইব, কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারের উপর তারা ভরসা করতে না। তারপরেও যদি রিটেনশন করে তাহলে সিরাজ থাকবো, বিরাট কোহলি থাকবো, আর ঠিক আছে রজত পাতিদারের এখন যায়, ভালোই পারফরমেন্স দিতেছে এই মাসে এই লাস্টের দিকে। আর ডুপ্লেসিস যদি খেলে তো ডুপ্লেসিস রাখবো, কিন্তু আমার কাছে মনে হয় যে নেক্সট সিজন তারা অন্যদিকে ট্রাই করতে চাইবো হয়তো ডুপ্লেসিস। ডুপ্লেসিস রে যদি না রাখে তাহলে তারা ক্যাপ্টেনও দেখতে লাগবে। ওইটাই কইতেছে না, ক্যাপ্টেন্সির লাগে, ওই নেক্সট কইতেছে ইয়ার ভাইস তারা ক্যাপ্টেন না, তারা ক্যাপ্টেন্সির লাগে হয়তো তারা আরেকটা অপশন দেখতে চাইবো আর হয়তো। নেক্সট ইয়ার যদি ডুপ্লেসিস রে রাখে তাহলে কিন্তু 3 বছর লিগে প্লেয়ার বানাইতে লাগবে, 3 বছর। প্লেয়ার বানাতে হ্যাঁ লাগবে। ওইটাই তো কইতেছে, তো ওই হিসাবে তারা নেক্সট ইয়ার প্লেয়ার রাখবে। ডুপ্লেসিস অলমোস্ট 40 বছর হয়ে যাবে গা। তো ওই জায়গাতে ডুপ্লেসিসের উপরে তারা মানে কতটুকু ইসে রাখবো এটাও একটা দেখার বিষয়। তবে মানে আমি যদি পার্সোনালি ফিল করি যে তারা মেবি 4টা প্লেয়ার যদি রিটেন করে, 4টা প্লেয়ার ইন ফরেন প্লেয়ার, বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ আর এই রজত পাতিদার ইন্ডিয়ান, আর যদি আমরা মানে ফরেনের দিকে যাই তারা মেবি উইল জ্যাক্সে তারা রাখতে পারে। আমি অলমোস্ট কনফার্ম না, আর মনে হয় রাখতে পারে। আহ, এটাই আমার মানে বক্তব্য বলতে চাই। আমি চাই যে এই 4টা প্লেয়ার যাতে রিটেনশনে থাকুক। উলজাক তবে দেখবা তারা যে নেক্সট বাইরে ইয়ার এসে, উলজাক দেখবা যে বাইরে এসে আর একটা টিমে ঢুকছে, এমন ঝাটকা মারছে সবাই খুব বোঝো, ওই দেখো বিরাট কোহলি ব্যাঙ্গালোরের প্লেয়ার, ব্যাঙ্গালোরের প্লেয়ার, ব্যাঙ্গালোরের প্লেয়ার। ঘটনা হয়েছে আমি ইংল্যান্ডের প্লেয়ারের ভরসা নাই, তারা আইপিএল আবার মানে কোন সময় তারা রুল আউট ওয়াপট আউট করে নেয়, যদি ভরসা হুম পায় না, বিশেষ করে ইংল্যান্ডের প্লেয়ারে। আবার মনে হয় ক্যামেরন গ্রিন এই সিজন প্রথম কয়েকটা ম্যাচে খারাপ খেলছে ঠিক আছে, কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে ভালো পারফরমেন্স করছে। হ্যাঁ, কিন্তু ভালো হ্যাঁ যদি রিটেন করে তাহলে তারা অনেক রিটেন টাকা করলে ব্যয় তার করতে লাগবে। প্রবলেম হইব। হ্যাঁ, প্রবলেম তো এইটাই পেইডে প্রবলেম হয়ে যাবে। এটাই হ্যাঁ, মনে হয় না রিটেন করবো, তারা অপশন টেবিলের থেকে যদি আবার বাই করার চেষ্টা করতে পারে। ভাই করার চেষ্টা করি। তবে আমরা যদি ইএসডিএল এর অ্যাকাউন্টেবিলিটিও দেখি, মানে আরসিবি তে এসে ইএসডিএল কিন্তু এত খারাপ পারফরমেন্স করছে না। ইএসডিএল ও অলমোস্ট ভালোই করছে তারা, মানে আমি যদি ওভারঅল দেখি আর কি। তবে তারা ইএসডিএল ও রিটেনশন করতে পারতো না, কারণ রিটেনশনের একটা পলিসি আছে। তো হয়তোবা তারা এইটা করতে পারতো না, কিন্তু দেখা যাক না, তারা নেক্সট। করতে পারতো না বলতে আমরা তো দেখতেছি লাস্ট সিজন লাস্ট ইয়ারের যে রিটেনশন পলিসিটা আছে ওইটার উপর, মানে নেক্সট সিজন কি রিটেনশন পলিসি আইবো ওটা জানা যাচ্ছে না। যে যতটুকু শোনা যাইতেছে, হ্যাঁ, ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজি গুলোতে 8টা রিটেনশন রাখার লিগে, এটা মেবি হতো না, মানতো না, অনেক ফ্র্যাঞ্চাইজি মানতো না। যে যে টিম ভালো পারফরমেন্স করছে তারা তো চাইতো না কম করতো, আর যে যারা পয়েন্টস টেবিল লাস্টে আছে তারাও চাইতো না যে আমরা 8টা রাখি। তো এটা কিন্তু অনেকটা ডিবেট হইব। তবে আমার হিসাবে 4টা 5টার বেশি রিটেনশন করা ঠিক না। যাই হোক, যদি বেশি হয় তাহলে আরসিবি ভালো, ভালো বলতে তারা কয়েকটা যে প্লেয়ার ভালো খেলছে তারা রিটেন করতে পারবো। তবে যাই করো, তারা নেক্সট অকশন টেবিলে ইন্ডিয়ান ডোমেস্টিক প্লেয়ারের উপর বেশি ভরসা রাখতে লাগবে। যেমন ম্যাক্সওয়েল আজকে দেখলাম মানে এই সিজন খারাপ খেলা সত্ত্বেও হেরে ব্যাক করতেছে, কারণ তারার যে নেক্সট হেরের হের জায়গায় খেলার তারা প্লেয়ার নাই। ইন্ডিয়ান যে প্লেয়ার আছে কোনো কনফিডেন্সই নাই তারা। তো ওইটার উপরে তারা দেখতো, যেমন রাজস্থান রয়্যালস, তারা একটা ইন্ডিয়ান পেসার যদি ইনজুর্ড হয়ে যায়, মানে কিছু একটা যদি হয়, ওই লেভেলেরই ভালো অপশন আছে তার বেঞ্চে। বেঞ্চ স্ট্রেংথ ঠিক আসলো। নবদীপ সাইনি একটা ম্যাচও খেলতে পারছে না। তারপরে জানি না প্রসিদ্ধ কৃষ্ণ সম্ভবত তারা স্কোয়াডই আসছিল। পরে আসলো ইনজুর তো রুল আউট। হ্যাঁ, মানে তুই স্কোয়াডেও আসছিল, যদি থাকতো মেবি সন্দীপ শর্মা খেলতে পারলো না, মানে বা আবেশ খান খেলতে পারলো না। তো তারা ওই রকম বেঞ্চ স্ট্রেংথ বানিয়ে রাখতে পারে। ঠিক আছে, তো দেখা যাক তারা নেক্সট ইয়ার কি করে। তবে কিছু করার নাই। এবার তো বুক ভরা দুঃখ নিয়ে আমরা বজায় দিছে এই বছর। তোমার আমদার না তোমার। স্পেশালি আমার বুক ভরা দুঃখ নিয়ে এই বছরের লিগা বিদায় নিতে দিব আরসিবির ফ্যান হিসেবে। তো দেখা যাক তারা নেক্সট ইয়ার কি করে। তো এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবে বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।